আজকের প্রেস কনফারেন্স যেমনটা আপনাদের জানানো হয়েছিল, যে মতো আপনারা এসছেন এখানে, আমি ভারতীয় জনতা পার্টি শিলিগুড়ি সাংগঠনিক জেলার মিডিয়া ইনচার্জ সৌমিত্র সান্যাল আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেব। আজকে মূলত যা বিষয়, ইউনিয়ন বাজেট 2026 2026 সালের যে নতুন বাজেট মাননীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনজি পেশ করেছেন, সেই বিষয় এবং সমকালীন রাজনৈতিক বিভিন্ন বিষয়ের উপরে কথা বলবেন, আপনাদের সামনে বিভিন্ন বিষয় তুলে ধরবেন। এই শহরের প্রখ্যাত চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট পেশাগতভাবে, এছাড়া আমাদের ভারতীয় জনতা পার্টি শিলিগুড়ি বিভাগের ইনচার্জ সম্মানীয় রথীনদা আমাদের সঙ্গে আছেন, রথীন বোস মহাশয়। উনি আপনাদের সামনে বিষয় তুলে ধরবেন। আর আমাদের সঙ্গে আছেন রথীনদার ঠিক ডান পাশে সম্মানীয় দীনেশ সিং। উনি ভারতীয় জনতা পার্টি শিলিগুড়ি সাংগঠনিক জেলার মুখপাত্র। দীনেশ দা এবং আমরা আজকের এই প্রেস মিটে রথীনদার সঙ্গে আছি, এবং রথীনদা আপনাদের সামনে যেমন বলেছি বিষয়গুলি তুলে ধরবেন। এবার আমি রথীনদাকে অনুরোধ করব এই বিষয়টি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। সবাইকে নমস্কার। ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে শিলিগুড়ি জেলা, আমি যে আপনাদের বাজেট সম্বন্ধে কিছু বিষয় আপনাদের সামনে উপস্থাপন করব। ভারতবর্ষের 26-27 অর্থবর্ষের বাজেট সম্পর্কে কিছু বলার জন্য আমি 3টে ভাগে ভাগ করেছি। প্রথমেই বলতে হবে এই বাজেটটা হচ্ছে ভবিষ্যৎমুখী, বাস্তবসম্মত এবং ভারসাম্যপূর্ণ বাজেট। বর্তমানে বৈশ্বিক যে অর্থনৈতিক অবস্থা, যে অনিশ্চয়তা চলছে, তার মধ্যেও এই বাজেট দেশের সামগ্রিক উন্নয়নকে অগ্রাধিকার দিয়েছে, যা নিঃসন্দেহে ভীষণ প্রশংসার যোগ্য। প্রথমত, এই বাজেটে অর্থনৈতিক প্রবৃদ্ধি বজায় রাখার পাশাপাশি সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য বিশেষ নজর দেওয়া হয়েছে। কৃষক, শ্রমজীবী মানুষ, মধ্যবিত্ত, যুব সমাজ সবার জন্যই আলাদা করে ভাবনা রাখা হয়েছে এই বাজেটে। এতে স্পষ্ট বোঝা যায় যে সরকার যে স্লোগান দিয়েছিল সবকা সাথ সবকা বিকাশ, সেটা পুরোপুরি মেনেই এই বাজেট করা হয়েছে। দ্বিতীয় যে প্রশ্ন বলতে যাচ্ছি, পরিকাঠামো উন্নয়ন, শিল্পায়ন ও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির ওপর জোর দেওয়া হয়েছে এই বাজেটে, যা দীর্ঘমেয়াদী দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করবে। এই ধরনের পরিকল্পনা শুধু বর্তমান নয়, আগামী প্রজন্মের জন্য এক মজবুত ভিত্তি স্থাপন করছে। তৃতীয়ত, এই বাজেটে শিক্ষা, স্বাস্থ্য এবং সামাজিক সুরক্ষা ব্যবস্থা উন্নয়নকে গুরুত্ব দেওয়া হয়েছে, যা একটি কল্যাণমূলক রাষ্ট্রের পক্ষে একান্ত উপযোগী। অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে সঙ্গে সামাজিক দায়বদ্ধতা সমানভাবে দেওয়া হয়েছে, এটাই এই বাজেটের অন্যতম সাফল্য। সর্বশেষে আমি এইটুকু বলবো, 2026-27 অর্থবর্ষে এই বাজেট কেবল সংখ্যার দিক থেকেই নয়, এটি একটি দূরদৃষ্টি সম্পন্ন রোডম্যাপ, যা ভারতবর্ষকে আত্মনির্ভর, শক্তিশালী এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাবে। এই কারণে আমি মনে করি শ্রীমতী নির্মলা সীতারামন যে বাজেট পেশ করেছেন, নিঃসন্দেহে একটা ভালো এবং দায়িত্বশীল, প্রশংসনীয় বাজেট। এইবার আমি আপনাদের বাজেট সম্বন্ধে যে পুরো বিষয়টা আমি বললাম, মানে যেটা সিনপসিস হয়, এবার আপনারা যদি স্পেসিফিক্যালি আমাকে কিছু বলতে বলেন, সে ব্যাপারে আমি আপনাদের সামনে তুলে ধরতে পারি। रथिंदा बजट में पश्चिम बंगाल के लिए दो चीज सामने देखने को मिले। तो हाई स्पीड रेल कॉरिडोर जो वाराणसी से सिलीगुड़ी के लिए बोला गया, और एक है डानकुनी से सूरत तक फ्रेट कॉरिडोर। इसके अलावा बड़ा कुछ दिख नहीं रहा रेल बजट में पश्चिम बंगाल के लिए। आपके पास क्या जानकारी है? देखिए, আপনার নামগুলো এবং শব্দগুলো বাজেটে এসছে, যেমন শিলিগুড়ির নাম এসছে, ডানকুনির নাম এসছে। আপনারা ভেবেছেন যে এই বাজেটে ওই রকম শুধুমাত্র এইটুকু আছে, বাস্তবে সেটা না। কিন্তু পশ্চিমবঙ্গের জন্য অনেক কিছুই আছে, যেটা আমি ওভারঅল
বাজেটটা করার পরে তার এফেক্ট পশ্চিমবঙ্গে যেটা পড়বে সেটা আমি আপনাদের সামনে বলছি। আজকের বাজেটে সাধারণ মানুষের জীবনে কি প্রভাব পড়বে সেটা সাধারণ মানুষ মানে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষও এবং ভারতবর্ষের অন্য প্রদেশের সাধারণ মানুষের কাছে। নতুন হাইস্পিড রেল করিডোর ও রেল অবকাঠামো উন্নতির ফলে দূরপাল্লা যাত্রার সময় কম লাগবে। এতে ব্যবসায়ী, ছাত্রছাত্রী এবং চাকুরিজীবীদের সুবিধা হবে। উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ যোগাযোগ আরও ভালো হবে। সাধারণ মানুষের লাভ, কম সময়ে যাতায়াত, ভবিষ্যতে ভাড়া স্থিতিশীল থাকার ভীষণ সম্ভাবনা এবং চাপ। দ্বিতীয় যেটা পয়েন্ট সেটা হচ্ছে চাকরির সুযোগ এতে অবশ্যই বাড়বে। ডানকুনি, দুর্গাপুর, শিলিগুড়ি অঞ্চল শিল্প লজিস্টিক করিডোর গড়ে উঠবে। কারখানা, গুদাম, ট্রান্সপোর্ট, কনস্ট্রাকশনের কাজ বেশি হবে। যুবকদের জন্য স্থায়ী চাকরির সুযোগ সুবিধা তৈরি হবে। সাধারণ মানুষের লাভ, আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর মানুষ কাজ করতে বাইরে যায়, বাইরের রাজ্যে কাজ খুঁজতে যাওয়ার প্রবণতা কমে যাবে। এখন যেটা বলছে, আমরা বারবার দেখছি যে শহরগুলো অপরিচ্ছন্ন থাকছে, পরিষ্কার পরিচ্ছন্ন, এবং পরিবহন ব্যবস্থা যেটা শিলিগুড়ির অবস্থা আছে সেটা কিন্তু খুবই শোচনীয়। ইলেকট্রিক বাস চালু করা হবে, এখানে পশ্চিমবঙ্গ ইলেকট্রিক বাস পাবে। ইলেকট্রিক বাস চালু করলে কি হবে? দূষণ কমবে, বাসের শব্দ ধোঁয়া কম হবে, শহরের বাতাস কিছু পরিষ্কার হবে। সাধারণ মানুষের লাভ, স্বাস্থ্য ভালো থাকবে, দৈনন্দিন যাতায়াত আরামদায়ক হবে। ছোট ছোট ব্যবসা এবং দোকানদারদের জন্য যেটা ওভারঅল সেটা হচ্ছে এমএসএমই ও ক্ষুদ্র ব্যবসার জন্য ঋণ ও সহায়তা বাড়লে ছোট কারখানা, ওয়ার্কশপ, দোকান সহজেই চালাতে পারবে। স্থানীয় বাজারে কাজের চাহিদা বাড়বে। সাধারণ মানুষের লাভ, রোজগারের ব্যবস্থা বাড়বে এবং ছোট ব্যবসা টিকে থাকবে। পর্যটন বাড়বে। পর্যটন বাড়লে পরে কী হবে? পর্যটন বাড়লে গ্রামীণ এলাকায় আয় বাড়বে, যেমন হোটেল, হোমস্টে, গাইড, দোকানদার এগুলো উপকৃত হবে। সুন্দরবন, দার্জিলিং, দীঘার মতো এলাকায় কাজ বাড়বে। এতে মানুষের লাভ হবে, গ্রামে বসে আয়ের সুযোগ তৈরি হবে। সরাসরি যদি টাকা না পেলে পরেও ভবিষ্যতে আয়ের সুযোগ বৃদ্ধি পাবে এই বাজেটের ফলে। এই বাজেট হয়তো সঙ্গে সঙ্গে নগদ টাকা হাতে আসবে না, কিন্তু রাস্তা, রেল ও শিল্প হলে ধীরে ধীরে চাকরি, ব্যবসা ও পরিষেবার সুযোগ বাড়বে। লং টার্ম লাভ, পরিবারের আয় বাড়ানোর সম্ভাবনা আছে। সংক্ষেপে যদি এটা বলা যায় যে এই বাজেট তাৎক্ষণিক বাজেট নয়, এটা ভবিষ্যৎকে নিয়ে এবং বর্তমানকে নিয়ে বাজেট তৈরি করা হচ্ছে। চাকরি, যাতায়াত, পরিবেশ, ব্যবসা, আয়ের সুযোগ, এই 5 দিকেই সাধারণ মানুষ তথা পশ্চিমবঙ্গের মানুষও উপকৃত হবে। এছাড়া যেটা আপনারা যেটা বলতে চাচ্ছেন যে পশ্চিমবঙ্গের জন্য কিন্তু অনেক কিছু করা হয়েছে, যেটা আমি বলছি। দেখুন, দেশে 16,000 বিশ্ববিদ্যালয় তৈরি হবে, তার মধ্যে পশ্চিমবঙ্গ পাবে। দেশে 3টি অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ আয়ুর্বেদ হবে, যেটা আইআইএম কিংবা আইআইটির ধাঁচে তৈরি হবে। আয়ুর্বেদকে যদি আমরা প্রমোট করতে পারি, সারা বিশ্বে আমাদের আয়ুর্বেদের বাজার আছে এবং আয়ুর্বেদের প্রচণ্ড ডিমান্ড আছে। তার ফলে এই সেক্টরটার ক্ষেত্রে আমরা অনেক বেশি এগিয়ে যাব। প্রতিটি জেলাতে একটা করে, প্রতিটি জেলা মানে আমাদের উত্তরবঙ্গের জেলাও হবে, দক্ষিণবঙ্গের জেলা হবে, একটা করে গার্লস হোস্টেল হবে। দেশে তৈরি হবে 5টি বিশ্ববিদ্যালয় টাউনশিপ। বিশ্ববিদ্যালয় টাউনশিপের আইডিয়া এখন আমাদের দেশের তৈরি হয়নি। বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে টাউনশিপ তৈরি হয়। পৃথিবীর বড় বড় বিশ্ববিদ্যালয়, যেমন আমি নাম বলছি এমআইটি, হার্ভার্ড, স্ট্যানফোর্ড, এরা আগে ইউনিভার্সিটি তৈরি হয়েছে, তারপর শহর তৈরি হয়েছে এবং শহরে স্বয়ংসম্পূর্ণ শহর তৈরি হয়েছে। এটা একটা বিরাট কনসেপ্ট। এই কনসেপ্টের জন্য এই বাজেটে 5টা এরকম ইউনিভার্সিটি তৈরি হবে, যেটা টাউনশিপ বেসিসে। কলকাতা মেট্রোর জন্য অর্থ বরাদ্দ হয়েছে। মেট্রো দেখুন, মেট্রো যেটা এই চিৎকার করি আমরা, মেট্রো হচ্ছে কলকাতা মেট্রো হচ্ছে এক্সেপশন মেট্রো, যেখানে কিনা রাজ্য পার্টিসিপেট করেনি। অন্য সমস্ত মেট্রোতে রাজ্য এবং কেন্দ্র মিলে মেট্রোটা চালু হয়। স্টেট গভর্নমেন্ট বলে দিয়েছে আমরা টাকা দেব না। শুধু টাকা দেব না, তারা মেট্রোটা যদি চালু না হয় তার জন্য অনেক রকম প্রচেষ্টা করছে। এই পুরোপুরি কেন্দ্রীয় সরকারের টাকা মেট্রোর জন্য। কলকাতা মেট্রোতে গত 2 বছর ধরে একটা বাড়ি ভ্যাকেট করে পড়া যাচ্ছে না, একটা ট্রেন চালু করতে পারছে না, যেটা
গড়িয়া থেকে আমাদের এয়ারপোর্ট যাওয়ার মানে নিউ টাউন এয়ারপোর্ট হয়ে যাওয়ার কথা হয়েছে, সেখানে শুধুমাত্র একটা চিংড়িঘাটাতে একটা বাড়ি, সেই বাড়িটা নিয়েই সমস্যা তৈরি হচ্ছে। আচ্ছা, এইবার এই অর্থ বরাদ্দ করা হচ্ছে এই মেট্রোর জন্য বাংলার 705 কোটি টাকা অরেঞ্জ লাইনের জন্য, ঠিক সেরকম পার্পেল লাইনের জন্য 906 কোটি টাকা, গ্রিন লাইনের জন্য 529 কোটি টাকা, মেট্রোপলিটন ট্রান্সপোর্টেশনের প্রজেক্টের জন্য 2886 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। ইন্ডিয়ার সেকেন্ড মোস্ট, আমরা যেটা বলছি যে আমরা এখন চিৎকার করি যে ভারতবর্ষের ক্ষেত্রে অর্থনীতির ক্ষেত্রে পশ্চিমবঙ্গ কোন জায়গাটা দাঁড়িয়ে আছে, এটা যদি আমরা স্টাডি করি তাহলে দেখতে পারবো পশ্চিমবঙ্গের অবস্থা খুব খারাপ। আমরা বলি গুজরাটের থেকে এক্সপেন্ডিচারকে 100% কম আমরা এক্সপেন্ডিচার করি পপুলেশনের অ্যাসপেক্টসে। মহারাষ্ট্রের থেকে 100%, অর্থাৎ ওরা যদি 200 টাকা খরচা করে বাজেটের টাকা, আমরা 100 টাকার বেশি পারি না, কারণ আমাদের সেই আয় নেই। আমরা 40,000 কোটি, গত বছর 40,000 কোটি টাকা লোন শোধ করেছি, ইন্টারেস্ট এবং লোন। আমাদের অর্থনীতি দেউলিয়া হয়ে গেছে। অর্থনীতি যদি দেখা যায় গুজরাট, মহারাষ্ট্র, তামিলনাড়ুর থেকে আমরা অনেক পিছিয়ে আছি। আমাদের কোনো প্রজেক্ট, আমাদের যদি কেন্দ্রীয় এবং রাজ্য মিলে কোনো প্রজেক্ট করতে হয়, অর্থাৎ যেমন স্মার্ট সিটি সারেন্ডার করে দিল রাজ্য সরকার, করতে পারলো না। বিশাখাপত্তনমের মতো এত সুন্দর শহর হয়েছে, এরকম ভারতবর্ষে 100টা শহর ঠিক করা ছিল যেটা স্মার্ট সিটির আন্ডারে পড়বে। আমরা শিলিগুড়ির কথা বলেছিলাম, শিলিগুড়ি তো দূরের স্থান, কলকাতার নিউ টাউনে এখন ঢুকছে, নিউ টাউনের টাকা দিতে পারছে না, একটাই নিয়েছিল। তো এই সরকার কিংবা এখানে মানুষ যদি চায় তাও করতে পারবে না, কারণ ঘটনা হচ্ছে যে প্রজেক্টগুলো জয়েন্ট ভেঞ্চারে হয় সেই প্রজেক্টগুলো করার ক্ষমতা পশ্চিমবঙ্গ সরকারের নেই, টাকা নেই। তাই আমি সবাইকে অনুরোধ করব, ভাবুন বিষয়টা। এই যে কেন্দ্র দিচ্ছে না বঞ্চনার গল্প 34 বছর করা হয়েছে, এরপরে হচ্ছে আরও 15 বছর এই গল্প করে স্বাধীনতার 70% সময় পরে, স্বাধীনতার পরে যে 70% সময়, অর্থাৎ 75-76 বছরের মধ্যে এই সময়গুলো আমরা নষ্ট করে ফেলেছি। আমাদের নিজের পায়ে দাঁড়াতে হবে। আমাদের পশ্চিমবঙ্গ 1960 সালে ভারতবর্ষের 40% জিডিপি দিত, এখন সেখানে একদম নিচে নেমে গেছে। 1960 সালে গুজরাট, মহারাষ্ট্র এক ছিল, ওদের থেকে আমরা এগিয়েছিলাম ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশনে। আজকে আমরা কোথায় এসেছি? সেই জন্য পশ্চিমবঙ্গের মানুষকে সেই প্রশ্নগুলো করার আগে কেন্দ্র দিচ্ছে না, আগে ভাবা উচিত কেন এরকম হচ্ছে। পশ্চিমবঙ্গ ঘুরে দাঁড়াতে পারে যদি এখনো সময় আছে। সেটা পশ্চিমবঙ্গের জিওগ্রাফিক লোকেশন ওয়ান অফ দ্য বেস্ট লোকেশন ইন ইন্ডিয়া, 4টা দেশ 5টা দেশের পাশে আছে। আমরা সেটার অ্যাডভান্টেজ নিতে পারছি না, আগে নিয়েছিলাম। আমাদের রাজনীতি এই জিনিসটা নষ্ট করে দিচ্ছে। আমি শুধু এইটুকু বলবো যে এই বাজেট নিয়ে আলোচনা করতে গিয়ে বাজেট অসম্ভব সুন্দর হয়েছে, ভালো হয়েছে। বাজেট আগামী দিনে ভারতবর্ষকে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেভাবে 10 নম্বরে, আজকে 14 সালে যখন সরকার এসেছিল ভারতবর্ষের অর্থনীতি ছিল 10 নম্বরে, আজকে সেই অর্থনীতিতে আমরা 4 নম্বরে পৌঁছেছি। শুধু তাই না, আমরা 3 নম্বরে যাওয়ার দিকে এগিয়ে আসছি। আমাদের সামনে আমেরিকা এবং চায়না ছাড়া আর কেউ থাকবে না। তাই এই মুহূর্তে এই বাজেটকে সবাইকে বলবো, এই বাজেটকে সাধুবাদ জানান। সবাইকে আমি আন্তরিক কৃতজ্ঞতা অভিনন্দন জানিয়ে শেষ করছি। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। रविंद्र, और एक सवाल था, आपने कहा कि फ्यूचरिस्टिक बजट है, सामने तो इलेक्शन है, तो क्या इस बजट में आम जनता के लिए तो कुछ घोषणाएं नहीं, तो किस प्रकार से आप लोग जनता के पास जाएंगे चुनाव में, किन उम्मीदों के साथ? देखिए, देश आगे जा रहा है, ये तो बोलने का कोई ये नहीं है। देश आगे जा रहा है, सब जगह आगे जाएंगे तब भी देश जाएंगे। तो ये बजट, ओवरऑल जो बजट हम बार बार बोला है, ये 16,000 स्कूल होगा। 16,000 स्कूल में पश्चिम बंगाल भी आएगा। ইন্ডিভিজুয়াল পশ্চিমবাংলার জন্য আপনি বলছেন যে কম দিয়েছে, আমি তো বললাম এতগুলো জিনিস দিয়েছে। এবার আমাদের উচিত ঘুরে দাঁড়ানো, কারণ এখানে করতে পারবে না। আজকে দিল্লি সহ
যে রাজস্থান সহ যে রাস্তাঘাট উন্নতি হচ্ছে, কেন পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের থেকে রাস্তা হলো না? এখনো পর্যন্ত রাস্তা কমপ্লিট হয়নি, আজকে 20 বছর ধরে আটকে আছে। কেন হলো না? কারণ কোঅপারেশন হচ্ছে না। আগে কোঅপারেট করতে হবে, কোঅপারেট করলে পরেই ডেভেলপমেন্ট হবে। একের পর এক ইন্ডাস্ট্রি চলে যাচ্ছে, কেন আসছে না? জিন্দাল যে ফ্যাক্টরি করবে বলে ঠিক করেছিল, সে তো আজকে 10 বছর হয়ে গেছে। তারপর নাটক করলো গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, স্পেনে গিয়ে সৌরভ গাঙ্গুলিকে দিয়ে বলিয়ে দিল। কি হয়েছে? একটা ইন্ডাস্ট্রি হয়েছে? এত এত ইন্ডাস্ট্রি চলে যাচ্ছে এখান থেকে, হেড অফিস একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে। কেন? এগুলো ভাবতে হবে তো। আমরা চিৎকার করলেই হবে না, আমাদের এখন দেওয়ালে পিঠ থেকে গেছে। আমাদের নিজেদেরকে ভাবতে হবে, ভেবে এই কাজগুলো করতে হবে। এই সরকার, পশ্চিমবঙ্গে এই সরকারকে এনেছিল মানুষ অনেক আশা করে। তো 15 বছরে এই সরকার আরও খারাপ করে দিয়েছে সব জায়গায়। পরিবর্তন না করলে পরে হবে না। উড়িষ্যা আমাদের থেকে আগে চলে গেছে, এইটুকু একটা স্টেট আমাদের থেকে আগে গেছে সব ব্যাপারে। উড়িষ্যার রাস্তাঘাট দেখলে পরে আমাদের এখন মানে লাগে, খুব হীনমন্যায় ভুগি আমরা। তো এই হচ্ছে ব্যাপার। দাদা, এই প্রশ্নের সাথে একটা প্রশ্ন যুক্ত করতে চাই। রাজ্যের শাসক দল বলছে যে উত্তরবঙ্গকে সম্পূর্ণভাবে বঞ্চিত করা হচ্ছে। এই বাজেটে কোনো রকম এইমস বা চা শিল্প নিয়ে কথা বলা হচ্ছে। দেখুন, উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ ব্যাপারটা না, এটা হচ্ছে সারা দেশের বাজেট, সারা দেশের অ্যাসপেক্ট। আগে আমি ভারতীয়, তারপরে আমি বাঙালি কিংবা বাঙালি বলবো, যাই বলবো, তারপরে আমি উত্তরবঙ্গবাসী বলবো। আগে তো আমার ভারতবর্ষ উন্নত হোক, পুরো ভারতীয় অ্যাসপেক্টসে করা হচ্ছে। এগুলো হচ্ছে পলিটিক্যাল কথা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পলিটিক্স ছাড়া কিচ্ছু বোঝেন না, শুধু শোম্যানশিপ আর গ্যালারি শো। উনি প্রত্যেকটা জিনিস মানুষকে মিথ্যা কথা বলেন। আমি অন্তত ভুড়ি ভুড়ি মিথ্যা কথা বলার উদাহরণ দিতে পারি। তো এইসব কথা বলে মানুষকে আর হয়তো সাময়িকভাবে তাকে ইয়ে করা যেতে পারে, ভোলানো যেতে পারে, কিন্তু মানুষ এখন রিয়েলাইজ করছে যে এই জিনিসটা চলতে পারে না। কাতারে কাতারে লোক আজ কাজের জন্য বাইরে যাচ্ছে। কেন? উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলা থেকে লোক চলে যাচ্ছে। এতে ইকোনমিক শুধু তাই না, সামাজিক পরিস্থিতি খারাপ হচ্ছে। আজকে স্ত্রী বাড়িতে বসে আছে, কম বয়সী স্ত্রী, স্বামী চলে যাচ্ছে কাজ করতে, তারা সে 6 মাস বাদে 1 বছর বাদে আসছে। তো এই জিনিসগুলো ভাবার দরকার আছে, এগুলো বললেই চলবে না। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে শুধু প্রশ্ন করুন যে আপনার বাজেট কত, আপনার গুজরাটের তুলনায় বাজেট কত, মহারাষ্ট্রের তুলনায় বাজেট কত, আপনি কত টাকা খরচা করেন, আর এর কত পার্সেন্ট আপনি উত্তরবঙ্গ বলে গলা শোকাচ্ছেন? আপনি কত দেন? আপনি কত দেন উত্তরবঙ্গের উন্নয়নের জন্য? তো এই কথা বলে তো লাভ নেই। উত্তরবঙ্গ শুধু তাই না, দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ সবাই হবে। এই বাজেট আগামী দিনের দেখে করা হয়েছে।